আরসিবি জয়লাভ করে ফেললো, কিন্তু জয়ের নায়ককে কেন তারা জয়লাভ করতে পারছে? আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি যে কেন আরসিবি জয়লাভ করতে পারছে, এমনকি ব্যাক টু ব্যাক 2026 সালে তারা টাইটেল অর্জন করতে পারছে, এটার পেছনে মূল কারণ কি? আপনারা কি আমাকে উত্তর দিতে পারেন? আপনি রজত পাটিদারকে যখন ক্যাপ্টেন্সি দিলেন, যখন বিরাট কোহলির মতো বড় প্লেয়ার তার আন্ডারে খেলতেছে, আপনি পার্শ্ববর্তী টিম মুম্বাইতে দেখেন যার ফ্যান ফলোইং আরসিবির মতোই, দেখেন ওইখানে কোন ধরনের কোন দল চলতেছে। হার্দিক পান্ডিয়ার মতো বড় মানের প্লেয়ারকে অ্যাজ এ ক্যাপ্টেন আপনি মানতে পারতেছেন না। হার্দিক পান্ডিয়ার মতো বড় মানের প্লেয়ারকে অ্যাজ এ ক্যাপ্টেন আপনি মানতে পারতেছেন না, সহ্য করতে পারতেছেন না। জাসপ্রীত বুমরা মানতে পারতেছে না, তিলক বর্মা মানতে পারতেছে না, তারপরে তাদের ক্যাপ্টেন সাবেক ক্যাপ্টেন রোহিত শর্মা মানতে পারতেছে না, এমনকি সূর্যকুমার যাদব মানতে পারতেছে না। যদি মানতে পারতো তাহলে তো তিনি স্বেচ্ছায় বলতেন না যে আমি মুম্বাই ইন্ডিয়ান্সকে ছেড়ে দিব। এগুলো এগুলো কারণ ভাই, যখন পাতিদারকে ক্যাপ্টেন্সি দেওয়া হলো, আমার কাছে মনে হচ্ছে না যে এই টিমটার মাঝখানে আরসিবি টিমটার মাঝখানে এই ধরনের কোনো উত্তাপ ছড়াইছে। কিন্তু যখন হার্দিক পান্ডিয়ার মতো বড় মানের প্লেয়ারকে, রেপুটেড প্লেয়ারকে দেওয়া হলো, কে কত সহ্য করতে পারতেছে না। সবার মাঝখানে কিন্তু হিংসা কাজ করে। দিন শেষে এটা একটা টিম খেলা, টিমের মাঝখানে যদি ওই ধরনের বন্ডেজ না থাকে তাহলে আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন না। ফুল কনফিডেন্ট ছিল যে তারা জয়লাভ করবে। আপনি খেয়াল করে দেখেন, যখন একটা সময় অস্ট্রেলিয়ার টিমের পারফরমেন্স কিরকম ছিল, তারা সারা বিশ্বের যে কোনো প্রান্তে কোনো কন্ডিশন ম্যাটার করতো না, যে কোনো পিচ দেন, যে কোনো ভালো পিচ দেন, যে কোনো খারাপ পিচ দেন, তারা কিন্তু কাপ জয়লাভ করতে পারতো, তারা কিন্তু ম্যাচ জয়লাভ করতে পারতো। একটা সময় মনে হচ্ছিল এই টিমটাকে কোনোভাবেই আপনি দমে রাখতে পারবেন না। যখন স্টিভ ওয়া ক্যাপ্টেন ছিলেন, এমনকি এর পরবর্তীতে যখন রিকি পন্টিং এই দলটাকে দায়িত্ব নিলেন, এই দলটাকে কিন্তু কোনোভাবেই কিন্তু থামিয়ে রাখার কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে আরসিবি টিমটাকে দেখে এরকমই মনে হচ্ছে, কারণটা কি, গত বছর তারা যে ধরনের ছন্দে ছিল, এই বছর এর থেকে ভালো ছন্দে তারা চলে গেছে। এখন প্রত্যেকটা বছরে কি তারা কাপ নিয়ে যাবে? কারণটা কি, এই দলটার মাঝখানে কিন্তু অন্য ধরনের একটা বর্নিং তৈরি হয়ে গেছে। এমনকি সর্বপ্রথম যে কারণটা আমি লক্ষ্য করতে পারছি, এটা হচ্ছে ক্যাপ্টেন্সি। আপনি যদি রজত পাটিদারকে দেখেন, রজত পাটিদার কাদেরকে ক্যাপ্টেন্সি করতেছেন? বিরাট কোহলি। ইন্ডিয়ার মাঝখানে তার থেকে বড় নাম কি আছে বর্তমানে যারা কারেন্ট খেলতেছে? অবশ্যই না। কারণটা কি, তিনি ভারতকে 3 ফরম্যাটে লিড করছেন, তিনি ওডিআইতে লিড করছেন, তিনি টেস্টে লিড করছেন, এমনকি সবচেয়ে বেশি রান তার কাছে। আপনি বুঝতে পারতেছেন, তার মতো বড় মানের প্লেয়ারকে আপনি যখন আপনার আন্ডারে খেলাবেন, এটা কিন্তু একটা মেজর ব্যাপার স্যাপার। শুধুমাত্র কি তাই, ভুবনেশ্বর কুমার, আপনি কিন্তু তাকে কিন্তু ছোট প্লেয়ার ধরতে পারতেছেন না। এবছর তিনি যে ধরনের বোলিং করছেন, তার মানে কি অ্যাজ এ ক্যাপ্টেন আপনি তাকে ওই ধরনের ফ্রিডম দিচ্ছেন, তিনি ভালো করতে পারছেন। আপনি খেয়াল করে দেখেন, জশ হ্যাজেলউড, আপনি অস্ট্রেলিয়ার মহাতারকাকে আপনি আপনার দলে খেলাইতেছেন, এমনকি উনি ভালো পারফরমেন্স করতে পারতেছে, টিম ডেভিড বড় খেলোয়াড় খেলতে পারতেছে, ফিলসন বড় খেলোয়াড় খেলতে পারতেছে। এটার মাঝখানে কি প্রমাণিত হচ্ছে যে তিনি কুলকাম অবস্থায় ভালো খেলতে পারেন, ভালো সিদ্ধান্ত নিতে পারেন। মহেন্দ্র সিং ধোনির পরে আমি দেখতে পাচ্ছি এই ছেলেটার মাঝখানে ভালো দক্ষতা আছে ক্যাপ্টেন্সি করার। আমার মনে হচ্ছে কেন জানি তিনি ভারতীয় জাতীয় দলে ঢুকে যাবেন, এমনকি ওদের ভবিষ্যতে তিনি ক্যাপ্টেন হইলেও হতে পারেন। এটা একটা ভ্যালিড রিজন। অন্যদিকে আপনি একটা দল যখন ভালো করে না, দল কিন্তু মাঠে ভালো করে না। ভালো করার জন্য প্রথম ধাপটা কি, আপনাকে অকশন টেবিলে নিলামে যখন আপনি যাবেন, প্রস্তুতি নিয়ে যাবেন, তখন কিন্তু আপনাকে উপযুক্ত প্লেয়ার কিনতে হবে। এই কারণে কিন্তু একটা ভালো টিম হয়, এমনকি ব্যাকআপ প্লেয়ার আপনাকে ভালো রাখতে হবে। আপনি খেয়াল করে দেখেন, ফিলসন ইনজুরিতে পড়ে গেছে, এর মানে কি আরসিবি শেষ হয়ে গেছে? না, ফিলসন ইনজুরিতে পড়ে গেছে, তারা কি করলো, তারা জ্যাকব বেথলকে দলে ঢুকালো। জ্যাকব বেথল ভালো করতে পারতেছে না, তারা কি করলো, ভেঙ্কটেশ আয়ারকে দলে ঢুকালো। কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে কিভাবে তারা পাইলো, যখন তারা মিনি অকশনে গেল 2026 সালে, তারা কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে 7 কোটি রুপি দিয়ে কিনছে, কিনা তাকে বেঞ্চে বসে রাখছে। তার মাঝখানে ক্ষুধার্তটা আরো বাড়াইছে, কারণ কি, গত বছর তার দাম ছিল 24 কোটি, এমনকি তিনি কলকাতায় ছিলেন, এমনকি তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তাকে কিন্তু কিনা তাকে বেঞ্চে বসে রাখছে। যখনই তিনি সুযোগ পাইলেন, তিনি 9 নম্বরে ভালো খেললেন, তিনি 7 নম্বরে ভালো খেললেন, 6 নম্বরে ভালো খেললেন, এমনকি লাস্টের দিকে 1 নম্বর পজিশনে, এমনকি গতকাল ফাইনালে 16 বলে 32 করে তিনি ম্যাচ জিতে দিতে পারছেন। তার মানে কি, আপনাকে ওই ধরনের প্লেয়ার বেঞ্চে বসে রাখতে হবে। জ্যাকব ডাফি, এই প্লেয়ারটাও কিন্তু মিনি অকশনে কেনা হয়েছে। আপনি খেয়াল করে দেখেন, যখন ভুবনেশ্বর কুমার এমনকি জ্যাকব ডাফি মিলে শুরুর দিকে ম্যাচ কয়েকটা জিতে দিতে পারছে, কি কারণে, জশ হ্যাজেলউড কিন্তু দলের সাথে যুক্ত ছিল না। ব্যাকআপ প্লেয়ার আপনাকে এমন রাখতে হবে যেন তারা দলের মাঝখানে যে কোনো সময় ঢুকতে পারে, এমনকি ঢুকা এমন কাজ করতে পারে যেন আপনাকে ম্যাচ জিতে দিতে পারে। আপনি অন্যদিকে যদি গুজরাট দলের দিকে দেখেন, আপনি যতই টানাটানি করেন, আমি কিন্তু একটা কথা বলছি, আপনি কিন্তু তাদের ব্যাটিং লম্বা করতে পারবেন না। কিন্তু গতকালকে তারা কি করলো, তারা ইচ্ছে করে ব্যাটিং অর্ডারটাকে 6 করলো। তারা মনে করতেছে যদি কোনো কারণে আমরা একটু দেরিতে কয়েকটা প্লেয়ারকে নামাই, বিশেষ করে যদি আপনি জস বাটলারের কথা বলেন, জস বাটলার তাদেরকে কেন আপনি 4 নম্বরে নামাবেন, কেন 4 নম্বরে নামাবেন, কি রিজন? এটা কি উত্তর যে আমি আউট হয়ে গেছি তাই নিশান্ত তাড়াতাড়ি পাঠাই দিই? কারণটা কি, এখন যদি আরেকটা উইকেট পড়ে যায় তাহলে একটা বিপদ হতে পারে। জেসন হোল্ডার, তিনি 8 নম্বরের ব্যাটসম্যান, তিনি যদি 5 বলের জায়গায় 30 বল খেলতে পারতেন, আমি বিশ্বাস করি 30 বল তিনি 50 নিতে পারতেন। এটা কিন্তু দলের মাঝখানে অন্য ধরনের একটা ইম্প্যাক্ট ফেলাইতে পারতো। আপনি খেয়াল করে দেখেন, আপনি যে ধরনের প্লেয়ারকে ক্যারি করতেছেন, নিশান্ত সিন্ধু, ওয়াশিংটন সুন্দর, হ্যাঁ ওয়াশিংটন সুন্দর 50 করতে পারছেন, কিন্তু তিনি তো ভাই 4 নম্বরের ব্যাটসম্যান না, তিনি 7 নম্বরের ব্যাটসম্যান, তিনি কেমন খেলবেন? কিন্তু তাকে যদি ধরে ধরে খেলতে হয় তাহলে হচ্ছে না। আপনি রাহুল টিয়াটের মতো ব্যাটসম্যানকে ক্যারি করে যাচ্ছেন, এই সকল কারণে আপনার দল কিন্তু সামনে আগাইতেছে না। 2টা উইকেট পড়ে যাওয়ার পর যদি আপনি বলে দেন যে না এই খেলা শেষ,
তখন কিন্তু বুঝতেই পারতেছেন টি-20তে বর্তমানে এগুলো চলে না, কারণ টি-20তে আপনাকে মারতে হবে, মারতে গেলে আপনাকে আউট হইতে হবে। এটা টেস্ট না যে আপনি টুকটুক করে দেখে দিনের পর দিন আপনি খেলবেন। আপনি খেয়াল করে দেখেন যখন আরসিবি বল করতেছে 4 ওভারের মাঝখানে আমরা বুঝতে পেরে গেছিলাম যে এই দলটা কিছু করতে পারবে না, কি কারণে শুভমন গিল আউট হয়ে গেছে, সাই সুদর্শন আউট হয়ে গেছে। এমনকি আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি তাদের ব্যাটিং খেয়াল করে দেখেন 20 ওভারের মাঝখানে 12টা ওভার এমন আছে যেখানে তারা সর্বোচ্চ রান 6 করতে পারছে। আপনি বুঝতে পারতেছেন 20 ওভারের মাঝখানে যদি 12টা ওভার আপনি কাইটে ফেলাই দেন, যেখানে সর্বোচ্চ রান 4, সর্বনিম্ন রান 3 আছে, 2 আছে, 4 আছে, তাহলে আপনি বড় স্কোর কিভাবে করবেন? ইন্টেন্ট কোথায় আপনাদের? ইন্টেন্ট নাই। শুধুমাত্র বোলিং দিয়ে, এমনকি বোলিং অলরাউন্ডার দিয়ে আপনি ম্যাচ জিততে পারবেন না। আপনার কি মনে হয় যদি আরসিবি আগে ব্যাটিং করতো আর যদি বিরাট কোহলি, ভেঙ্কটেশ আইয়ার আগে আউট হয়ে যেতেন, তাহলে কি তারা 155 রানে সীমাবদ্ধ হইতে পারতো? কারণটা কি? তাদের কাছে ব্যাটসম্যান আছে। আপনি খেয়াল করে দেখেন যদি 2টা উইকেট পড়েও যেত, তাহলে আপনি খেয়াল করে দেখেন দেবদীপ পাডিক্কেল আছে, তারপর জিতেশ শর্মা আছে, তাদের ক্যাপ্টেন রজত পাতিদার আছে, টিম ডেভিড আছে, রবীন্দ্র শেফার্ড আছে, তারা কিন্তু একটা ভালো পর্যায়ে নিতে পারতো। কিন্তু ওই দলে কোনো প্লেয়ার নাই, আপনি প্লেয়ার ছাড়া কিভাবে ভালো কিছু আশা করতে পারেন? এর জন্য আপনাকে ভালো টিম গোছাতে হবে। আরসিবির যে বাজেট আছে, এমনকি গুজরাটের কিন্তু সেম বাজেট, কিন্তু তারা টাকা অপচয় করছে অন্য জায়গায়। আরসিবি কেন জয়লাভ করতে পারতেছে? এটার পিছনে আরেকটা কারণ কি, তারা সবাই মাঠে যেভাবে খেলতে পারতেছে, এনার্জি দেখেন, বিরাট কোহলি এনার্জি দেখেন, সবার কথা বাদ দেন। তিনি যখন শুভমন গিলকে আউট করতে পারছেন, শুভমন গিলকে তিনি তো আর বল করে আউট করে নাই, বলার আউট করছে, কিন্তু সেলিব্রেশনটা দেখেন ওনার। তিনি যেভাবে মাঠে পাম্পটাপ অবস্থায় আছে, তার বয়স কম 38, অল্প দিন পরে তার বয়স 38 চলে যাবে, কিন্তু তার যে এনার্জি, এটা দেখে আপনি হতবাক হয়ে যাবেন। ভুবনেশ্বর বংশী যে একটা বাচ্চা ছেলে যে এবছর অরেঞ্জ ক্যাপ জয়লাভ করছে, তার মাঝখানে ওই ধরনের উদ্দীপনা নাই কিংবা ওই ধরনের উত্তেজনা কাজ করতেছে না। তার মানে কি? তিনি খেলতে চাচ্ছেন। এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি দীর্ঘ 18 বছর ধরে কাপ নিতে পারতেছে না, এই যে লয়ালিটি, খেয়াল করে দেখেন গত বছর যখন তারা ফার্স্ট কাপ নিল, যখন উদযাপনের জন্য তারা চেনাসামিতে গেল, কিছু মানুষ পর্যন্ত মারা গেছে। এরপরে কিন্তু এবছর আজকের ম্যাচটি দেখেন, যখন ফাইনালের ম্যাচে 1 লাখের উপর দর্শক নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাটের মাটিতে খেলা হচ্ছে, গুজরাট হচ্ছে ফেভারিট টিম, কি কারণে? গুজরাটের হোম গ্রাউন্ড সেটা। কিন্তু আমার কাছে খেলা দেখে মনে হচ্ছিল 70 to 80%, মানে 70 থেকে 80% দর্শক আরসিবির পক্ষে ছিল। কি কারণে? আরসিবি ভালো খেলতেছে, আরসিবি টানা ভালো খেলতেছে, এমনকি তারা ডিজার্ভিং ক্যান্ডিডেট। তবে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, যদি কোনো কারণে গুজরাটের জায়গায় অন্য কোনো দল থাকতো, সেটা আপনি লখনউকে ধরেন, সেটা আপনি কলকাতাকে ধরেন, দুর্বল থেকে শুরু করি, তারা কিন্তু ভালো করতে পারতো। আর যদি সানরাইজ হায়দ্রাবাদ, পাঞ্জাব, তাদের মতো টিম যদি যাইতে পারতো, তাহলে কিন্তু এই ধরনের খেলাগুলো আরেকটু উত্তেজনা তৈরি হতে পারতো, হয়তো আরসিবি জয়লাভ করতো, কিন্তু খেলা দেখতে ভালো লাগতো ভাই। কিন্তু এই ধরনের খেলা দেখে কিন্তু কোনো ধরনের উত্তেজনা আমরা পাই না। কারণটা কি? 4 ওভারের মাঝখানে খেলা শেষ, যখন আরসিবি বোলিং করতেছে, যখন ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, রাকেশ সালাম বোলিং করা শুরু করলো, 4 ওভারের মাঝখানে ওই দলের খেলা শেষ। এমনকি যখন আরসিবি ব্যাটিং করতে আসলো 4 ওভার মাঝখানে, তারাও খেলা শেষ করে দিল। টার্গেট 155, আরসিবির 4 ওভারে ভেঙ্কটেশ আইয়ার আর হচ্ছে বিরাট কোহলি 4 ওভারে 55 নিয়ে গেছে। ভাই খেলা ওইখানে শেষ। হয়তো আপনি বলতে পারেন যে লাস্টের দিকে 1-2 উইকেট একটা বলার ফালাইছে রশিদ খান, কিন্তু তৎকালীন সময়, মানে ততক্ষণে খেলা মোটামুটি শেষ হয়ে গেছে। এইভাবে কিন্তু খেলা জেতা যায় না। একটা বড় ম্যাচ যাওয়ার জন্য আপনাকে পরিকল্পনা লাগবে, আপনার পাইপলাইনে ওই ধরনের প্লেয়ার থাকতে হবে। আপনার পাইপলাইনে কেউই নেই, আপনি মনে করতেছেন যে 2জন প্লেয়ারকে দিয়ে একটা টিম বানানো যাচ্ছে, এই সকল কারণে কিন্তু তারা হারছে। অন্যদিকে আরসিবির মতো শক্তিশালী টিম আমার কাছে মনে হচ্ছে আগামীতেও তারা ভালো কিছু করতে পারবে, কারণ কি কোর কিন্তু ইনট্যাক্ট। যদি কোনো প্লেয়ার ইনজুরি কবলে না পড়ে, আপনি খেয়াল করতে পারেন রাকেশ সালাম, আমরা কিন্তু কেউ তাকে চিনতাম না, কিন্তু আরসিবি কিন্তু তাকে ব্যাক করে গেছে। কি কারণে? আপনাদের মনে পড়ে কি ইয়াশ দেয়াল, এই প্লেয়ারটি কিন্তু গত বছর ভালো খেলতে পারতেন, কিন্তু যে কোনো তার ব্যক্তিগত ইস্যুর কারণে তিনি আইপিএল এবছর খেলতে পারেননি। তো আমরা কিন্তু মনে করেছিলাম ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউডের পরে বাকি ওভারগুলো কে সামাল দেবে। আপনি খেয়াল করে দেখেন এই বছর, এমনকি গতকালকে ফাইনালে রাকেশ সালাম যে ধরনের বোলিং করছে, 3টে উইকেট নিতে পারছেন, এমনকি কুরআন পান্ডিয়া যে ধরনের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে জস বাটলারকে তিনি আউট করছেন, তার মানে কি এই দলটার মাঝখানে ওই ধরনের বলার কিন্তু আছে, বলার কিন্তু ম্যাচ জিতায়। আমি কিন্তু এই কথাটা আমার আগের ভিডিওতে বলেছিলাম, হয়তো ব্যাটসম্যান আপনাকে রান করে দিতে পারবে, কিন্তু তারা গ্যারান্টি দিতে পারবে না যে তারা খেলা জিতাতে পারবে। কিন্তু বলার যদি উইকেট নেয়, তখন কিন্তু আপনি বলতে পারবেন যে না, আজকে জয়লাভ করবো। 100 রান নেওয়ার পর একটা ব্যাটসম্যান বলতে পারবে না যে আমার দল আজকে জয়লাভ করবে, কিন্তু একটা বলার যদি 5টা উইকেট নেয়, তারা কিন্তু বলে দিতে পারবে যে আমার দল জয়লাভ করবে, সেটা আগে ব্যাটিং করে হোক আর সেটা আগে বোলিং করে হোক। বুঝতেই পারতেছেন, বলার কিন্তু ম্যাচ জিতায়। আরসিবির জন্য শুভকামনা হচ্ছে এই কারণে, আরসিবি ফ্যানরা খুব লয়াল, আরসিবি খেলতেছে খুব ভালো মতো। আরসিবিকে দেখে এখন মনে হচ্ছে যেন তারা অস্ট্রেলিয়াতে রূপান্তরিত হয়ে গেছে। কি কারণে? একটা সময় অস্ট্রেলিয়াকে হারানো যেত না যে কোনো কন্ডিশনে। মনে পড়ে 2003 বিশ্বকাপে তারা কিন্তু সবার আগে যে বসে আছে ইন্ডিয়া, সবার মতো সবার দলকে হারাইছে, কিন্তু তারা ফাইনালে গেছে, কিন্তু ফাইনালে গিয়ে তারা কোনো পাত্তা পায়নি। শুধু কি তাই, 2007 দেখেন কোনো টিভি তাদের কাছে পাত্তা পাইতেছে না। যখন স্টিভা বললেন, স্টিভার পরে যখন রিকি পন্টিং বলেন, তারা যে এই একটা ফেজ যে তারা কাটাইছে, এখন মনে হচ্ছে আরসিবি ওই পর্যায়ে চলে গেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।